বিদেশে পড়তে যাওয়ার সুবর্ণ সুযোগ। মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। আজকে এনডিএ সরকারের ওআরওপি চালু করার 5 বছর পূর্ণ হলো। আমাদের সেনাদের জন্য 1 র্যাঙ্ক 1 পেনশন ঐতিহাসিক সিদ্ধান্ত 5 বছর আগে নরেন্দ্র মোদী নিয়েছিলেন। তাতে 10,795 কোটি টাকা খরচা করে আর 20,60,000 এক্স সার্ভিসম্যানকে এই সুবিধা দেওয়া হয়েছে। ঐতিহাসিক, যার জন্য অনেক বছর ধরে তারা আন্দোলন করেছিলেন, আর আজকে মোদীজি তাদেরকে সে সুবিধা দিয়েছেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহর পশ্চিমবঙ্গ দুদিনের প্রবাস আর পশ্চিমবঙ্গের রাজনীতিকে একটা আলাদা দিশা দিয়েছে। টিএমসির রাজনীতির ভিতকে নড়িয়ে দিয়েছে। বিভিন্ন চর্চা আলোচনা হচ্ছে, তার মধ্যে কিছু বিষয় যেটা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে, যেভাবে ভুলভাবে লোককে বোঝাবার চেষ্টা চলছে, তার কিছু উত্তর দেওয়ার প্রয়োজন মনে হয়েছে, তাই আমি আপনাদের সামনে এসেছি। মাননীয় অমিত শাহ বাংলার রাজনীতি, টিএমসি তাদের অপশাসন নিয়ে যেভাবে খোলাখুলি কথা বলেছেন, এর আগে কেউ বলেনি, এবং তাতে যথেষ্ট ধাক্কা খেয়েছেন। তাই তারা মিথ্যার আশ্রয় নিয়ে আমাদেরকে মানুষের কাছে ভুলভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। উনি বাঁকুড়াতে বিরসা মোড়ে যে মূর্তিতে মাল্যদান করেছেন, সেটা নিয়ে অনেক চর্চা, কন্ট্রোভার্সি হচ্ছে, নাকি ওটা বিরসা মুন্ডার মূর্তি ছিল না, ছিল কিনা জানি না, কিন্তু মোড়টার নাম টিএমসি পরিচালিত জেলা পরিষদের তরফ থেকে বিরসা মুন্ডা মোড় চালু করা হয়েছে, নামকরণ। ওখানে একটি ছোট্ট বিরসা মুন্ডার মূর্তি ছিল, সেটাকে সরিয়ে যে মূর্তিটা লাগানো হয়েছে সরকারই লাগিয়েছে, আর তারা বলছেন ওটা বিরসা মুন্ডার মূর্তি নয়। তার মানে কি তারা বিরসা মুন্ডাকে অপমান করেছেন, তার মূর্তি সরিয়ে দিয়েছেন। তাদের লোকেরা বলছেন নাকি শিকারির মূর্তি। আমি জানি না, বনবাসীরা তো শিকারই হন, তো বিরসা মুন্ডাকে ওনারা শিকারী হিসাবে দেখেন নাকি একজন মহাপুরুষ হিসাবে, বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী হিসেবে দেখেন? আমরা তো তাকে স্বাধীনতা সংগ্রামী হিসাবে দেখি, এবং বনবাসী আদিবাসী সমাজের মুক্তির রাস্তা দেখিয়েছেন উনি, সেরকম শ্রদ্ধা করি বলেই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাকে সম্মান করেছেন। সেখানে আমরা ছবিও রেখেছিলাম, ছবিকে মাল্যদান করেছেন। আর বিরসা মুন্ডা ভেবে আমরা করেছি, শ্রদ্ধা জ্ঞাপন করেছি। যদি নাও করে থাকে ওনারা, স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ঘোষণা করার পর ওটা আজ থেকে বিরসা মুন্ডার মূর্তিই হবে, এটা সবাইকে মেনে নিতে হবে। যে বাড়িতে আমরা মধ্যাহ্ন ভোজনে গেছিলাম, আদিবাসী সমাজের একজন প্রতিনিধি বিভীষণ হাঁসদা, তিনি খুব আন্তরিকতার সঙ্গে তার পুরো পরিবারকে নিয়ে আমাদেরকে মধ্যাহ্ন ভোজন করিয়েছেন। তিনি সঙ্গে বসে ভোজনও করেছেন, বাড়ির সবার সঙ্গে পরিচয় হয়েছে, সবাই ছবি তুলেছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। অনেকক্ষণ ওই বাড়িতে ছিলেন, খাটিয়ায় বসে তাদের সঙ্গে গল্পও করেছেন। এখন কারো কারো মনে হয়েছে তার সঙ্গে কথা হয়নি। এটা হতে পারে যে বিভীষণ হাঁসদা যেরকম ভেবেছিলেন তার কথা বোঝা বা ইনার হিন্দি বোঝা একটু অসুবিধা হয়েছে হয়তো, সেজন্য হয়তো উনি স্যাটিসফাইড হননি। কিন্তু তার পরিবারের সবার সঙ্গে, এমনকি তার স্ত্রী বয়স্কা, তার ছোট্ট মেয়ে আছে যে 12-এ পড়েছে, মধুমেহ রোগে আক্রান্ত, সুগারে, সে নিজে বলেছে। এবং মাননীয় অমিত শাহ বলে গেছেন আমাদের এমপিকে যে ওকে এইমসে নিয়ে গিয়ে বাচ্চা মেয়েটির জন্য চিকিৎসা করানো হয়, আর এই সুগারের এই সমস্ত কথাবার্তা হয়েছে। তারপরে এটাকে ভুল করে প্রচার করানো হচ্ছে। আমি জানি না, যারা কোনোদিন এই ধরনের গরিব মানুষের বাড়িতে যান না, তাদের আন্তরিকতা, তাদের ভালোবাসা, তাদের জীবন পদ্ধতির মধ্যে তাদের কোনো ধারণা নেই, তারাই একমাত্র এইসব কথা বলতে পারেন। আমি আমার কাছে দুই একটি বলে দিচ্ছি। আমাদের সিবিআই নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে অভিযোগ করেছেন নাকি না বলে হঠাৎ যেখানে সেখানে রেড করা হয়েছে। আপনারা জানেন, স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন রেড হয়েছে 2 জায়গায়, গরু পাচারকারী সন্দেহে 4 জনের বাড়িতে, এবং তার মূল পান্ডাকে দিল্লিতে এনামুলকে অ্যারেস্ট করেছে সিবিআই, এবং কয়লা পাচারের যে কিংপিন লালা, তার 21টা আড্ডাতে আর সিবিআই রেড করেছে। যেটা এই অঞ্চলের মানুষ অনেকদিন চাইছেন, যে অনৈতিকভাবে বেনিয়মে কয়লা পাচার হচ্ছে, সরকারি টাকা ফাঁকা দিয়ে হাজার হাজার কোটি টাকা লুট হচ্ছে, সেটা বন্ধ হওয়া উচিত। সেই টাকা অনেক ইলিগাল কাজে লাগছে। তো স্থায়ীভাবে কেন্দ্রীয় সরকারের এজেন্সি সেখানে হাত দিয়েছে, অ্যারেস্ট করেছে, অবৈধ ধন এবং কাজের সুযোগ পেয়েছে, সন্ধান পেয়েছে। তাতে মুখ্যমন্ত্রী বিচলিত হওয়ার কারণটা কি? কারণ তিনি কি তাদের ফান্ডিং করেন? সেই টাকা কি কালীঘাট অবধি পৌঁছচ্ছে? নাহলে কষ্ট পাচ্ছেন কেন? সেই টাকা কোথায় যায়? হাজার হাজার কোটি টাকা। এটা সাধারণ মানুষের মনে প্রশ্ন আছে। যেহেতু মমতা ব্যানার্জি উদ্বেগ প্রকাশ করেছেন লালা সম্বন্ধে, তাই আমাদের মনে প্রশ্ন যে হঠাৎ কেন ওনার কষ্ট আছে কোল মাফিয়ার জন্য।
এর পিছনে কিছু রহস্য আছে, সাধারণ মানুষের এটা জানার ইচ্ছা আছে। দক্ষিণেশ্বরে প্রেস কনফারেন্স নিয়ে অনেকে প্রশ্ন করেছেন রাজনীতি হয়েছে। আমরা ওই প্রেস কনফারেন্সের আয়োজন করিনি। মন্দিরের ট্রাস্ট কর্তৃপক্ষ, তারা যারা আপনারা মিডিয়া পার্সন ছিলেন, তাদের আগ্রহ ছিল যে তারা অমিতজির সঙ্গে কথা বলবেন, তাই তারাই ব্যবস্থা করে দিয়েছিলেন। সেখানে মিডিয়া পার্সনরা যে প্রশ্ন করেছেন, মাননীয় গৃহমন্ত্রী তার উত্তর দিয়েছেন। রাজনীতিক কি অরাজনীতিক কি, বাংলার মানুষের ইচ্ছা যেটা আপনাদের মুখ দিয়ে আসে সেটা আপনারা প্রকাশ করেছেন, তার উত্তর উনি দিয়েছেন। সেজন্য পার্টির ব্যাপার নয়, এটা কর্তৃপক্ষ মনে করেছেন মিডিয়ার সঙ্গে কথা বলার দরকার, তার অনুভূতি প্রকাশ করা, এবং সেটা খুব সুন্দরভাবে উনি কালীঘাট সম্বন্ধে বলেছেন, সবার মনকে ছুঁয়ে গেছে। সেখানে যারা সব ব্যাপারে রাজনীতি করেন তারাই সব ব্যাপারে রাজনীতি দেখেন। আমার মনে হয় তাদের দৃষ্টিদোষটা ঠিক করার দরকার আছে। একটা বিষয় চোখে পড়েছে, সেটা হচ্ছে আমার কাছে একটি আমাদের বারাসাতের মাননীয় সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের টুইট, তার অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে টুইট করা হয়েছে যে আমি নাকি বলেছি, এখানে লেখা হয়েছে বাংলাতে আমার নাম দিয়ে, নাগরিকত্ব নিয়ে মতুয়ারা যদি বেশি কথা বলে তবে মতুয়াদের ভোট আমাদের চাই না। মতুয়ারা নাগরিকত্ব নিয়ে বিজেপিকে ব্ল্যাকমেল করছে, মতুয়া ভোট আমাদের চাই না। দিলীপ ঘোষ, সভাপতি, পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টি। আমি জানি না আমি কোথায় বলেছি, আপনারাই সবসময় আমার সামনে থাকেন, যা বলি মিডিয়াকে বলি। আপনাদের সামনে কোথাও বলেছি বলে আমার মনে পড়ে না, জানি না আপনারা কোথাও শুনেছেন কিনা। একজন সাংসদ কী করে এটা মিথ্যা প্রচার করতে পারেন? এটা তো সাইবার ক্রাইম। এরকম লিখলে হয়তো আমাদের পার্টির কেউ আজকে জেলের হাওয়া খেত বা থানায় তাকে অন্য আর্মস কেস দেওয়া হতো, কারণ সাইবার কেস তো দিতে পারে না। কিন্তু একজন নির্বাচিত প্রতিনিধি এমপি তিনি করেছেন। আমি জানি না কাকলি ঘোষ দস্তিদারের যেটা অ্যাকাউন্ট আছে, হ্যান্ডেল আছে, সেটা উনি পড়েন কিনা বা উনি চালান কিনা, সেটা কি আইপ্যাকের লোকেরা চালাচ্ছে? আমি শুনেছি টিএমসির অনেক এমএলএ তারা ফেসবুক, টুইটার এসব বোঝেন না, জানেন না, তার হ্যান্ডেল থেকে আইপ্যাকের লোকেরা বিভিন্ন রকম আর আপলোড করে লিখে দেয়। আমি জানি না এমপির ক্ষেত্রেও তাই হয়েছে কিনা, নাহলে উনি এই কথা কী করে বলতেন? এটা সরাসরি মিথ্যা। আমি আমার উকিলকে বলেছি এর ব্যাপারে আইনি আর ব্যবস্থা নিতে। এই ধরনের এত বড় ফ্রড হওয়া উচিত নয়। মিথ্যা কথা ওনারা বলেন, কিন্তু এমপি আরেকজন এমপি বা প্রদেশ সভাপতি সম্বন্ধে এরকম তার অ্যাকাউন্ট থেকে লিখিতভাবে মিথ্যা কথা প্রচার করবেন, এটা খুবই নিন্দনীয়। বাংলার রাজনীতি এত অধঃপতন না হওয়াই ভালো। এই কয়েকটি কথা আপনাদের সামনে রাখার দরকার ছিল আমার, আমি বলার চেষ্টা করলাম। আর কিছু বিতর্ক আসছে, আপনারা জানতে চাইলে বলবেন। আর যেরকমভাবে বিরসা মুন্ডার মূর্তি বিতর্ক করে তাকে অপমানিত করা হয়েছে, এবং বিভীষণ হাঁসদার বাড়িতে যাওয়া তার আন্তরিকতা নিয়ে যে প্রশ্ন করা হয়েছে, তাকেও আদিবাসী সমাজকে এক প্রকার অপমানিত করা হয়েছে। এই ধরনের হীন রাজনীতি থেকে বেরিয়ে আসা উচিত। যারা জঙ্গলমহল থেকে গলাধাক্কা খেয়েছেন, তারা সেখানকার মানুষের ভাবনাকে আঘাত করে সেখানে রাজনীতি করতে চাইছেন। আমার মনে হয় জঙ্গলমহলের মানুষ এটাকে স্বীকার করবেন না। ধন্যবাদ। কারো বাড়িতে গিয়ে খেলেই সম্পর্ক তৈরি হয় না। বিরসা মুন্ডা বলে আদিবাসী শিকারীর গলায় মালা, টিএমসির ওপর মানুষের ক্ষোভ রয়েছে, তার জন্যই বলছেন 200 সিট জিতবে। তবে আগে তো ভোটটা হতে দিই না। বিমানবাবু নিশ্চিত থাকুন, ভোট যেমন লোকসভায় হয়েছে তার চেয়ে সুস্থভাবে বিধানসভায় হবে। ওনারা যেভাবে ভোট লুট করে একদিন 35 বছর এখানে রাজত্ব করেছেন, সেটা আর পশ্চিমবাংলায় হতে দেবে না। আমাদের সরকার আছে, স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, ইলেকশন কমিশন আছেন, তাদেরকে আমরা জানিয়েছি ভোট নিশ্চিন্ত হবে, উনিও ভোট দেবেন নিশ্চিন্তে। কিন্তু ওনাদেরকে ভোট দেবে কিনা লোকে, এতে খুব সন্দেহ আছে। আর জঙ্গলমহলে যাওয়া, আদিবাসী বাড়িতে ভোজন করা, এটা আমাদের কাছে নূতন নয়, লোক দেখানো নয়। আমি তো 36 বছর ধরে বাড়ি ছেড়ে সমাজের কাজ করছি। এই ধরনের সাধারণ পরিবারে খেয়েছি, দেখেছি, এখনও থাকি, খাই। রোজ একবেলা কমপক্ষে আমি বাইরে খাই। অমিত শাহও প্রথমবার খাচ্ছেন না। ভারতবর্ষের যেখানে যেখানে যান তিনি খাওয়া দাওয়া করেন, অন্যান্য নেতারাও খান। এর আগেও যখন 2 বছর আগে উনি এসেছিলেন নকশাল বাড়িতে, আরেকজন আদিবাসীর বাড়িতে খাওয়া দাওয়া করেছিলেন, সেটাকে স্টান্ট বলেছিল, কিন্তু পরে সেই পরিবারকে জোর করে নিয়ে গিয়ে টিএমসি জয়েন করানো হয়েছিল। এটা এক প্রকার অমিত শাহ তার বাড়িতে ভোজন করার একটা ভালো দিক। কালকে নাকি তাকে হোমগার্ডের চাকরি দেওয়া হয়েছে। যদি আমরা কারো বাড়িতে খেলে সরকার তাকে চাকরি দেয়, আমরা হিসাব করে সব বাড়িতে খাওয়া দাওয়া করতে যাবো, কমপক্ষে তারা উপকৃত হবে। আমি আশা করব আগেও এরকম ঘটনা ঘটবে। আর আমিও কোন কোন বাড়িতে খেয়েছি লিস্ট দিয়ে দেবো টিএমসিকে, তাকে চাকরি দেওয়া হয়। শেষ হয়ে যাক। বলেছেন যে একদিকে আদিবাসীকে রেপ করা হবে, আরেকদিকে আদিবাসীর বাড়িতে খাওয়া হবে।
এটা করলে কি মানুষ বিশ্বাস করবে আপনাদের? মতুয়া উন্নয়ন একমাত্র মমতাই করেছে। উনি বলেছেন বাংলায় শান্তি শৃঙ্খলা আমরাই করবো, আমরাই দায়িত্ব। গঙ্গারামপুরের সেই আদিবাসী মেয়েটি রেপ কে করেছিল, হরিরামপুরে কে করেছিল, রায়গঞ্জে কে করেছিল, এরকম একাধিন, কাটুয়াতে কে করেছিল, এর জবাব দিন ববি হাকিম। আর প্রত্যেক দিন বিভিন্ন জায়গায় মহিলাদের সঙ্গে এরকম ব্যবহার হচ্ছে কেন? সেজন্য কথায় কথায় হাতরস দেখিয়ে এখানকার পাপ থেকে তারা মুক্তি পেতে পারবেন না। পশ্চিমবাংলার মানুষকে এক একটি ঘটনার উত্তর দিতে হবে। মতুয়া সম্প্রদায়ের জন্য কে কী করেছে না মতুয়ারাই বলবেন। আমরা তাদের সম্মান দিয়েছি, সুযোগ দিয়েছি, তারা আমাদের বিশ্বাস করেছেন। তাই মতুয়া অধ্যুষিত সমস্ত পার্লামেন্টারি সিট আমরা জিতেছি, পঞ্চায়েত এলাকাও জিতেছি নর্থ বেঙ্গলে। আগামী দিনে বিধানসভাও সব সিট আমরা জিতব। তাদের প্রতিনিধি আজকে আমাদের এমপি, একাধিক মতুয়া সমাজের লোক জিতে এসছেন, এমএলএ এসছেন, এমপি এসছেন। সেজন্য তারা যদি মনে করেন কারো মালিকানা নিয়ে নিয়েছেন, এটা ভুল করছেন। কেউ আপনাদের দস্তখত করে দেয়নি, কেউ মুচলেখা দেয়নি যে আপনারা সমস্ত ঠিকা নিয়েছেন। যদি তাই করে থাকেন তাহলে সেই সমাজের প্রতিনিধি যাকে ওনারা এমপি এমএলএ করেছিলেন, মন্ত্রী করেছিলেন, তিনি মন্ত্রিত্ব থেকে রিজাইন করে পার্টি ছেড়ে দিয়েছিলেন কেন? আজকে কেন সেই পরিবার আমাদের সঙ্গে এসেছে? এটা ওনারা ভাবনা চিন্তা করুন। এই অহংকারের কোনো জায়গা নেই যে ওনারা সব করে দিয়েছেন। যদি করে দিতেন তাহলে এই দুর্দশা হতো না। 12টা পার্লামেন্ট সিট গায়েব হয়ে গেল কী করে বুঝতেই পারলেন না, এখনও বুঝতে পারছেন না। সময় আছে, বোঝার চেষ্টা করুন। हमारे पास 2 पार्लियामेंट का सीट था, आज 18 है। शायद वो अभी भी परिस्थिति को समझ नहीं पाए, इसलिए ऐसा बात कर रहे हैं। 1 साल 1.5 साल पहले ऐसा बोलते तो ठीक था। बंगाल के लोग हंसते हैं इनकी बात पर। हमने 121 सीट में लीड लिया है असेंबली में, और 5% सीट में 42 सीट में 5% वोट में हार जीत हुई है उनके साथ। इसलिए हिसाब समझ सकते हैं क्या है परिस्थिति, और आँख मूंद कर बैठे हैं कि लोग हमारे साथ हैं, लोग किसी का साथ नहीं हैं। इस प्रकार भ्रष्टाचारी और अत्याचारी सरकार के साथ कोई नहीं है बंगाल में। इन्होंने हिंसा की हद कर दी है, भ्रष्टाचार की हद कर दी है। पूरा देश में चर्चा है बंगाल की भ्रष्टाचार और तानाशाही और यहाँ की और अत्याचार की। इसलिए अपने गिरावन पर झांके और क्या कर रहे हैं देखें, लोग क्या सोच रहे हैं। बीजेपी ने स्लोगन दिया था 19 में हाफ और 21 में साफ। लोगों ने हाफ किया है और 21 में साफ होने वाला है। অমিত শাহ দুদিন এলেন, কলকাতায় থাকলেন, 4টে জোনের মিটিং নিলেন, তার ঠিক পরের দিনই আপনাদের সমস্ত মোর্চার সঙ্গে আপনারা নেতৃত্ব মিটিং করছেন। তাহলে আগামী 5 মাসের বা 6 মাসের যা সময় হোক, তার একটা রোডম্যাপ কি তৈরি করছেন? কীভাবে কাজ করার কথা হয়? দেখুন, যেটা বাস্তব হয়েছে, আমরা আপনারা জানেন মাননীয় অমিত শাহ মার্চে এসেছিলেন এবং বলে গেছিলেন প্রতি 2 মাস অন্তর আসবো, আর তারপরে লকডাউন শুরু হয়ে যায়। উনি আসতে পারেননি, শেষ পর্যন্ত করোনায় তিনি আক্রান্ত হয়েছিলেন। প্রায় 5-6 মাস আমাদের সময় চলে গেছে সাংগঠনিক কাজ। আমরা জুন মাস থেকে কিন্তু কাজ শুরু করেছি। মাননীয় প্রধানমন্ত্রী চিঠি নিয়ে যে গৃহ সম্পর্ক, প্রায় 98 লক্ষ বাড়িতে আমরা গেছি, 1 কোটি আমি বলেছিলাম। এবং পরবর্তীকালে মেম্বারশিপ নতুন করে অভিযান বাংলায়, আমাদের মণ্ডলে মণ্ডলে কার্যকারিণী সমিতির বৈঠক এবং মণ্ডলে মণ্ডলে প্রশিক্ষণের কার্যক্রম, এগুলো আমরা করেছি এবং এখনও চলেছে। সেজন্য আমাদের যে সাংগঠনিক পদ্ধতি আছে, ঢাঁচা আছে, তার উপর নির্ভর করে আমরা নির্বাচন জিতি কার্যক্রম করি, যেটা অন্য কোনো পার্টির নাই। সিপিএমের এক সময় ছিল, আজকে সংগঠনও নাই, পার্টিও নাই। টিএমসির কোনোদিন ছিল না। উৎপাত করে মানুষকে ব্যতিগ্রস্ত করে রাজনীতি করার যে অভ্যাস, তাতে মানুষ আজকে বীতশ্রদ্ধ। সেজন্য ভারতীয় জনতা পার্টি এখানে পঞ্চায়েত জিতেছে, পার্লামেন্ট জিতেছে। নির্বাচনে আমাদের সাংগঠনিক যে স্ট্রাকচার তার উপর নির্ভর করে। সেজন্য যেখানে যেখানে সাংগঠনিক কাজ আমাদের দুর্বল ছিল বা পৌঁছতে পারেনি কিছু বুথে, সেগুলো পুরো করার চেষ্টা করছি। 50 জন করে বুথ কমিটি টার্গেট নিয়েছি আমরা। 63,000 বুথেতে মাননীয় অমিত শাহর যে ভার্চুয়াল র্যালি আমাদের গ্রুপের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে লোককে আমরা শুনিয়েছিলাম, দেখিয়েছিলাম। 78,000 বুথে পৌঁছতে গেলে কিছু একেবারে সম্পূর্ণ সংখ্যালঘু অধ্যুষিত বুথ ছাড়া প্রায় বুথে আমাদের টিম খাড়া হয়ে গেছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ খাড়া হয়ে গেছে। তো সেই জন্য সেইটাকে দুরস্ত করে বুথের জন্য আমরা 23টা বিন্দুর কাজ দিয়েছি। সেই কাজ উনি দিয়ে গেছেন। আজকে সমস্ত মোর্চাকে ডেকে সেই কাজ বুঝিয়ে দেওয়া হয়েছে, যাতে সবাই গিয়ে বুথ স্তরে কাজ করেন। যেটা আমরা পিছিয়ে গেছিলাম 2-3 মাস এই সংগঠনের কাজে, সেটাকে পুরো করার জন্য একেবারে আপাতকালীন পরিস্থিতিতে দিল্লি সব নেতারা বসে আছেন, সমস্ত স্তরে বৈঠক করে সমস্ত কর্মীদের কাজ বুঝিয়ে দেওয়া হচ্ছে, যাতে অতি সত্বর নভেম্বরের মধ্যে আমরা সংগঠনের পুরো কাজ শেষ করতে পারি। আমার দুটো প্রশ্ন আছে। আর একটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় এখনও মানে 2019-এর নির্বাচনে আপনারাই বলেছিলেন যে অনেক জায়গায় বুথ উইক আছে,
এখনো জানা যায় যে সেগুলো খুব একটা যে পরিবর্তন ঘটেছে পরিস্থিতি তা নয়। এই আগামী 6 মাসের মধ্যে মানে অমিতজিও বলে গেছেন সব জায়গায় বুথ হতে হবে এবং 50 জন আপনি যেরকম বললেন, এই কাজটা সমাপ্ত করা সম্ভব? না, আমি তো আপনাকে বললাম যেগুলো দুর্বলতা সেখানেই আছে যেখানে সংখ্যালঘু এলাকা, পরিস্থিতির কারণে, রাজনৈতিক হিংসার কারণে, আর সেই জন্য সেখানে আমাদের কাজে দুর্বলতা আছে, এটা আমরা অস্বীকার করার কিছু নেই। বাকি সব জায়গায় আমাদের বুথে কমিটি হয়ে গেছে। যেগুলো খুব কঠিন জেলা ছিল, পূর্ব মেদিনীপুর, বীরভূম, এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা, ডায়মন্ড হারবার, এগুলো খুব সংঘর্ষপ্রবণ এলাকা ছিল, সেখানেও আমরা 60, 70, 80% বেশি বুথ কমপ্লিট করে ফেলেছি এবং নিয়মিতভাবে সেটা আসছে এবং সেই বুথে প্রোগ্রাম দেওয়া হয়ে গেছে, প্রোগ্রাম শুরু হয়ে গেছে। তো সেই জন্য আজ পশ্চিমবাংলায় যদি কোনো পার্টির ম্যাক্সিমাম বুথে সম্পর্ক সংগঠন থাকে সেটা বিজেপির আছে, টিএমসিরও সেটা নাই। হয়ে গেছে, অনেকগুলো হয়ে গেছে। 5 তারিখ রাত্রিবেলা শোভন চ্যাটার্জি বৈশাখী তারা অমিতজির সঙ্গে দেখা করেছে। আজকে এই মিটিংয়ে এইখানে এই হেস্টিংসের হাউসে মনিরুল ইসলাম এসেছে, তাহলে এনারা কি দলে সক্রিয় হচ্ছেন? যারা পার্টিতে জয়েন করেছেন তাদেরকে আমরা চাইছি পার্টিতে সক্রিয় করতে। বিভিন্ন কারণ আছে, যারা সব পুরনো রাজনীতিবিদ তাদেরকে বোঝাবার কিছু নেই, পরিস্থিতির কারণে, এখানকার বিভিন্ন প্রেসারের কারণে সবাই সক্রিয় হননি। সেই জন্য আমাদের সর্বোচ্চ নেতারা যখন আসেন তাদের সঙ্গে যোগাযোগ করেন, কথা বলেন। এছাড়া আরও অনেক লোকের সঙ্গে মাননীয় অমিত শাহ দেখা করেছেন ব্যক্তিগতভাবে, তো মাননীয় শোভন দাও এসেছিলেন, সেই তার সঙ্গেও কথাবার্তা হয়েছে। ভরসা আছে উনি ঠিক সময় অ্যাক্টিভ হবেন। ওদিক থেকে আসছে। আপনাদের গৃহযুদ্ধ থামানোর জন্যই অমিত শাহ এসেছিলেন, কারণ তিনি বিহারের প্রচারে যাননি, অথচ পশ্চিমবঙ্গে এলেন। কি বলবেন? বিজেপি গৃহযুদ্ধ নয়, মহাযুদ্ধ লড়ছে, আর তার রেজাল্ট 21-এ দেখতে পাবেন। এইসব গল্প বন্ধ করে দিন। আর আজকে বিজেপি থেকে বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন, তার মধ্যে মৌমিতা চক্রবর্তী রয়েছেন, দেবকুমার মুখার্জি রয়েছেন, কি বলবেন? কোন দেবকুমার মুখার্জি আমি চিনি না। আর উনি একজন আমাদের প্রাক্তন মহিলা মোর্চার কর্মী ছিলেন, তিনি গেছেন শুনেছি। একজন দুজন যেতে পারবে। আপনি কালকে আমার সভাতে চলুন পূর্ব মেদিনীপুরে, দেখে নেবেন কাকে বলে জয়নিং। যোগদান সভা করি না, আমরা মেলা করি এখন। বাংলাকে বাঁচাতে সংস্কৃতি বাঁচাতে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই করতে হবে, কিন্তু আগামী বিধানসভা বিজেপিটা গ্রাস করতে চাইছে বাংলাদেশ। কে গ্রাস করছে, কি করছে, সে তো বোঝাই যাচ্ছে। তো সেই জন্য মানুষ ত্রাহি ত্রাহি করছে, বিজেপির দিকে মানুষ ছুটে আসছে। বিজেপি তাদেরকে সম্মান দিয়ে তাদের ইচ্ছাকে পূর্ণ করার জন্য বাংলার পরিবর্তনের জন্য লড়াই করছে। কেন ওই পুরনো গানটা ছেড়ে দিয়ে নতুন গান, এবার গান ওই দিক হয়ে আসছে। तृणमूल ने कहा है कि अमित शाह गलत आंकड़े देकर बंगाल की जनता को बदलाना चाह रहे हैं, लेकिन वो अपने मंसूबों में सफल नहीं होंगे। नहीं, बहुत अच्छा है। देखिए मेरे पास भी है आंकड़ा। महिलाओं के ऊपर उत्पीड़न होती है यहाँ, और 18 में जो था 3 नंबर था, अपहरण में और गायब हो जाने में 1 नंबर था बंगाल देश में। एक ये बांग्ला नारी निर्यातन है। अगर सही आंकड़ा उनके पास है तो क्यों नहीं देते हैं? 19 का आंकड़ा क्यों नहीं दिए महिलाओं की उत्पीड़न के ऊपर? 18 की आंकड़ा गई है। अब इतनी हालत ख़राब हो गई, जहाँ आंकड़ा से साफ हो जाएगा कि यहाँ की स्थिति क्या है। इसलिए आंकड़ा दिखाए आप, फिर तो सही गलत होगा। सरकार की हिम्मत नहीं आंकड़ा सामने लाने के लिए, छुपा करके झूठ बोल करके और लोगों को बरगलाते हैं। इसलिए उनकी हिम्मत है तो आंकड़ा सही दे दें। খালি মনিরুল ইসলাম নয়, আরও অনেকে আছেন যারা জয়েন করেছেন বা করবেন, সবাইকে অ্যাক্টিভ করে বাংলায় পরিবর্তন করুন। অমিত শাহ সব পুরনো কর্মীদের ডেকেছেন, নেতাদের ডেকে, তার মধ্যে তথাগতরা আছেন, আরও অনেকে। তাদের সঙ্গে কথাবার্তা বলেছেন। কেউ নিজের থেকে দেখা করতে চেয়েছেন, কারোর সঙ্গে উনি নিজে ডেকে দেখা করেছেন, যাতে সবাইকে আমরা সংগঠনের কাজে লাগিয়ে নির্বাচন লড়তে পারি। তার জন্য প্রক্রিয়া শুরু হয়েছে। এখন কার সঙ্গে কী কথা হয়েছে তা আমি বলতে পারবো না, আমার সঙ্গে কথা হয়নি। সেটা দেখা যাক, সময় করা যাক। একটা জয়েনিং আছে কয়েকজনের, তাহলে আপনার হয়ে যাবে। বুথ কি আছে, ভোট হলে নিয়েই কথা। বুথে লোক বসবে আর লোকে ভোট দেবে। আমি নামগুলো বলে দিচ্ছি। প্রথমে দেবজিৎ চ্যাটার্জি, আমাদের ডিওয়াইএফআই ব্রাঞ্চ সেক্রেটারি ছিলেন দক্ষিণ দমদমের। দেবজিৎ তো আসেন। নমস্কার নমস্কার নমস্কার। প্রবীর ধর
আর প্রবীর দা ছিলেন দক্ষিণ দমদমের সিপিএম পার্টি মেম্বার, আর অসিত সাহা দক্ষিণ দমদমের অসিত দা। भारत माता की वंदे मातरम। बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद, भारत माता की परिवार सबाई के साथ ইমিউনিটি গড়ে তুলুন আর ভাইরাসকে জয় করুন। আজই নিয়ে আসুন আর্সেনিকাম অ্যালবাম, নিম, তুলসী, হলুদ, অশ্বগন্ধা ও গুলঞ্চ নেকজার সমৃদ্ধ এনপিস ইমিউন ড্রপ। এনপি দ্যাট অ্যান্ড সন সিন্স 1849। ফোন নাম্বার 9875304822।